নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শোনাতে চলেছি খেলোয়াড় এবং সাংবাদিক শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, বাপি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। কোনো রকমে গাড়িটা পার্ক করে আমি ছুটে গিয়ে ঘরে ঢুকলাম। আমার সারা গা দিয়ে জল ঝরছে। ঘরটা বেশ বড়, অনেকগুলো চেয়ার টেবিল। দুর্যোগের রাত বলেই বোধহয় এই ভর সন্ধ্যায় সেখানে ৬-৭ জনের বেশি খদ্দের ছিল না। এক কোণে ক্যাশ বাক্স নিয়ে একজন বসে। দেখলেই বোঝা যায় এই সরাইখানার ম্যানেজার বা মালিক বলতে যা বোঝায় তা সেই। আমাকে ওইভাবে ঢুকতে দেখে সকলে অবাক হয়ে তাকিয়েছিলেন। এই দুর্যোগে রাতে আমার মতো খদ্দের বোধহয় ভদ্রলোক আশা করেন। ওর কথাতেই তা বোঝা গেল। ভদ্রলোক ভারিক্কি চালে জিজ্ঞেস করলেন, এই ঝড় বৃষ্টি আর ঠান্ডার মধ্যে আপনি আবার কোথা থেকে এসে জুটলেন? আমি তখন থরথর করে কাঁপছি। জামা কাপড় বদলে এক কাপ গরম কফি খেতে পেলে বেঁচে যায়। আজে বাজে বকার মতো শরীর কিংবা মনের অবস্থা নেই। উপায় নেই, ভদ্রলোকের কথার উত্তর তো দিতে হবে। হাজার হলেও রাতের আশ্রয় চাইতে ওর কাছেই তো এসেছে। বললাম, আর বলবেন না, বিশেষ প্রয়োজনে বোনের বাড়ি যাচ্ছিলাম, পথে এই বিভ্রাট। গাড়ি খারাপ হয়ে গেছে? না। তাহলে গেলেন না কেন? এত দূর যখন এসেছেন তখন আর মাইল চারেক যেতে পারলেন না? আমি তো যাচ্ছিলাম, ছেলেটা বারণ করলো যে। ছেলেটা কে সে? তা জানি না তো। বুঝতে পারিনি ঘরের লোকগুলো আমার কথা শুনছিল। তাঁদেরই একজন বলে উঠল, ছেলেটা বারণ করলো আর আপনি শুনলেন? হ্যাঁ, ওর কথা অবিশ্বাস করতে ইচ্ছে করলো না। তখন থেকে ছেলেটা ছেলেটা করছেন, তা সে কে? তা তো জানি না, শুধু নামটাই বলেছিল। নাম কি? ভালো নাম জানি না, শুধু বলেছিল বাপি বললেই সকলে চিনবে। কাছেই থাকে, সরাইখানার গেটের কাছেতেই নেমে গেল বৃষ্টির মধ্যে। লোকগুলো হাঁ করে তাকিয়েছিল আমার মুখের দিকে। একজন জিজ্ঞেস করলো, ও নিজের নাম বাপি বলেছে? ঠিক শুনেছেন তো? কেন শুনবো না? বেচারা বৃষ্টির জন্যে বাড়ি যেতে পারছিল না। ওর বাবার আসার কথা, আসেনি। আমায় আসতে দেখে লিফট নিল। কিছু বলেনি? হ্যাঁ, আমায় জিজ্ঞেস করলো কোথায় যাব। শুনে বলল আজ রাত্রিরে আর যাবেন না, ধস নেমেছে, পথ বন্ধ। রাতটা সরাইখানায় কাটিয়ে কাল যা হোক কিছু করবেন। ওই তো আমায় সরাইখানা পর্যন্ত পথ দেখিয়ে আনল। আমি অত খেয়াল করিনি। আমার কথা শুনে ওদের চোখ মুখের চেহারা বদলে গিয়েছে। একজন বলল, বস, এক্ষুনি পালাতে হবে। বস নামের লোকটার গলায় হতাশা। কোথায় আর পালাবি? ওসব নিয়ে আমার মাথা ঘামানোর কি দরকার। আমি ম্যানেজারের দিকে এগিয়ে গেলাম। বললাম, আমার থাকার একটু ব্যবস্থা করে দিন, আর চা কিংবা কফি, বড্ড শীত করছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ভদ্রলোক একজনকে ডেকে আমায় একটা ঘরে নিয়ে যেতে বললেন। রুম হিটারও জ্বেলে দিতে বললেন। ঘরে পৌঁছে দিয়ে লোকটা আমার কথা মতো গাড়ির কেরিয়ার থেকে সুটকেসটা এনে দিল। শুকনো জামা কাপড় পরে আমি বসতে না বসতেই চা এসে গেল।
রুম হিটারের কল্যাণে ঘরটাও বেশ গরম হয়ে উঠেছে। আমি আরাম করে বসে চায়ে চুমুক দিলাম। তখনই ম্যানেজার ঘরে এসে ঢুকলেন। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বাতাসে শোঁ শোঁ শব্দ আর বিদ্যুতের চমক জানান দিচ্ছে দুর্যোগের গভীরতা। আমার মনটাও অশান্ত। জরুরি কাজ ছিল, কিন্তু যেতে পারলাম না। এই ঝড় বৃষ্টি কখন যে থামবে কে জানে। কাল যেতে পারবো কিনা তাই বা কে জানে। চায়ের কাপে চুমুক দিতে দিতে এইসব কথাই ভাবছিলাম। ম্যানেজার ভদ্রলোক যে আমার সামনে এসে বসে আছেন তা খেয়ালই ছিল না। তাই চমকে উঠলাম ওর গলা শুনে। আপনি তো এই অঞ্চলে নতুন, পথ চিনে এখানে এলেন কি করে? প্রশ্ন শুনে আমি অবাক। একটু আগেই তো ওকে এই প্রশ্নেরই উত্তর দিয়েছি। বিরক্ত গলায় বললাম, বলেছি তো, বাপি আমায় এখানে পৌঁছে দিয়ে গেছে। বাপিকে কোথায় পেলেন? আমার রাগ বাড়ে। বললাম, এ প্রশ্নেরও উত্তর আগে দিয়েছি। জানি, কারণ আছে বলে জিজ্ঞেস করছি। রাগ নয়, এবার আমার বিস্ময় বাড়ে। বললাম, ঝড় বৃষ্টির মধ্যে আমি গাড়ি চালিয়ে আসছিলাম। এখান থেকে মাইল দুয়েক আগে একটা বড় গাছের তলায় দাঁড়িয়ে একটি ছেলেকে ভিজতে দেখলাম। পরনে স্কুলের ইউনিফর্ম, পিঠে ব্যাগ। বুঝলাম দুর্যোগের জন্যে বেচারা বাড়ি যেতে পারছে না। ওকে তুলে নেব কিনা ভাবছি, তখনই ও হাত তুলে আমায় থামাল। গাড়িটা থামতেই ও আমার পাশে উঠে বসল। আমায় জিজ্ঞেস করলো কোথায় যাব। আমার উত্তর শুনে বলল, ওখানে চেষ্টা করবেন না, ধস নেমে রাস্তা ভেঙে গেছে। এত অন্ধকার কিছুই দেখতে পাবেন না, গেলে বিপদে পড়বেন। ওর কথা শুনে আমি চিন্তায় পড়লাম। বললাম, তাহলে তো খুব মুশকিল হলো, রাতটা কোথায় কাটাই? ও বলল, চলুন, আপনাকে রামবাবুর সরাইখানায় পৌঁছে দিই। ওখানে খাবার পাবেন, রাত্রিরে থাকার ব্যবস্থাও হয়ে যাবে। তোমায় আগে বাড়ি পৌঁছে দিই, তুমি শুধু সরাইখানাটা কোথায় আমায় বলে দাও। সরাইখানার কাছেই আমাদের বাড়ি, গেটের কাছেই আমায় নামিয়ে দেবেন, তাহলেই হবে। গেটের কাছে এসে ও যখন গাড়ি থেকে নেমে যাচ্ছিল, তখন ওর নাম জিজ্ঞেস করেছিলাম আমি। ও বলেছিল, বাপি। আমি চুপ করলাম। ম্যানেজারের মুখে কে যেন কালি ঢেলে দিয়েছে। তার চোখে মুখে কেমন যেন একটা দিশাহারা ভাব। অজানা আতঙ্কে তিনি যেন অস্থির হয়ে উঠছে। আমি অবাক হলাম। ভাবছিলাম তাড়াতাড়ি কিছু খেয়ে শুয়ে পড়ব, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে আমার সব কিছু কেমন যেন গুলিয়ে গেল। জিজ্ঞেস করলাম, আপনার কি শরীর খারাপ লাগছে? ভদ্রলোক অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকাল। বললেন, আপনি জোর বেঁচে গেছেন, কিন্তু কিন্তু কি? বাপি আপনাকে বাঁচিয়ে দিয়েছে। যে পথে আপনি যাচ্ছিলেন সেই রাস্তায় আর খানিকটা গেলে কিছু বোঝার আগেই গাড়ি শুদ্ধ আপনি খাদে গিয়ে পড়তেন। ধস নামায় ওখানে রাস্তা বলে কিছু নেই। আমি শিউরে উঠলাম। বললাম, কাল সকালে বাপিদের বাড়ি গিয়ে ওর সঙ্গে একবার দেখা করে আসব। ভদ্রলোক কিছু বললেন না। ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। একটু পরেই ঘরে আমার রাত্রিরের খাবার দিয়ে গেল। খেয়ে দিয়ে আমি শুয়ে পড়লাম। বৃষ্টি সমানে পড়ে চলেছে। বাতাসের অদ্ভুত একটা শব্দ পাহাড়ের গায়ে ঘা খেয়ে খেয়ে ফিরে আসছে। আমি কম্বলটা মুড়ি দিলাম। ঘরে হিটার জ্বলছে, তবু শীত করছে খুব। হঠাৎ আমার মনে হলো, বাপি আজ যা ভিজেছে তাতে ওর জ্বর টর না হয়। কাল সকালেই ওর খবর নিতে হবে।
কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। একটা তীব্র আর্তনাদ কানের পর্দায় ঘা মারতেই ঘুমটা ভেঙে গেল। সেই আর্তনাদটা আমি আবার শুনতে পেলাম। মনে হলো এই আর্ত চিৎকার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, কিন্তু সেই ধ্বনি পাহাড়ে প্রতিহত হয়ে যেন ফিরে আসছে আমার কানে। আমি চারপাশে তাকালাম। ঘরের মৃদু আলোয় দেখলাম দরজা জানলা ভালো করে বন্ধ করা আছে, তার ওপর পর্দা টানা। বাইরের শব্দ তো অমন তীব্রভাবে ঘরের মধ্যে আসার কথা নয়, অথচ আমি এখনো সেই আর্তনাদের মৃদু ধ্বনি শুনতে পাচ্ছি। এ কি করে হয়? আমার মাথায় কিছু ঢোকে না। হাত ঘড়ির দিকে তাকালাম। রেডিয়াম দেওয়া ঘড়ির কাঁচটা তখন আড়াইটের ঘর ছুঁই ছুঁই করছে। অদ্ভুত একটা অস্বস্তি আমার মনকে চেপে ধরেছে। আমার খালি মনে হচ্ছে কিছু একটা ঘটবে, আর তা মোটেই ভালো নয়। কি ঘটবে? তার সঙ্গে আমারই বা কি সম্পর্ক? আমার মাথায় কিছুই ঢোকে না, কিন্তু আমি ঘুমোতে পারছি না। কেন? কেন একটা ভয় ভয় ভাব আমার মনের ওপর চেপে বসছে? হঠাৎ মনে হলো, তবে কি আমি ভয় পাচ্ছি? কিন্তু কেন? আমি ভয় পাবো কেন? বাপি তো আমায় নিশ্চিত দুর্ঘটনার মুখ থেকে ফিরিয়ে এনেছে। আমার চোখের সামনে বাপির মুখটা ভেসে উঠল। সত্যি, ওর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। কিন্তু একটা ব্যাপার কিছুতেই আমি বুঝতে পারছি না। বাপি নামটা শুনলেই সকলের অদ্ভুত একটা প্রতিক্রিয়া হচ্ছে, কিন্তু কেন? আমি ঘরের মধ্যেই ছিলাম, তাই বুঝতে পারিনি গোটা সরাইখানাটার তখন অদ্ভুত একটা অবস্থা। ঝড়ের দাপট নয়, অজানা এক আশঙ্কা আর আতঙ্কে সরাইখানার মানুষগুলো যেন থর থর করে কাঁপছে। যে ছেলেটা আমায় জল দিতে এসেছিল, খাবার দিতে এসেছিল, সে অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। খুব ক্লান্ত, সেই সঙ্গে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলাম বলে তখন খেয়াল করিনি। কিন্তু এখন এই গভীর রাত্রে শুয়ে শুয়ে ওইসব কথা ভাবতে গিয়ে ভীষণ অবাক হয়ে যাচ্ছিল। সময় বসে থাকে না। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে তখন প্রায় ভোর। আমার ঘরের দরজা বন্ধ ছিল। বাইরে যে একটা চাপা গোলমাল হচ্ছে তা আমি টের পাচ্ছি না। ব্যাপারটা কি খোঁজ নিতেও ইচ্ছে করছিল না। বুঝতে পারছি আরো খানিকটা ঘুমোতে পারলে ভালো হতো, কিন্তু কিছুতেই চোখের পাতা এক করতে পারছি না। খালি মনে হচ্ছে কিছু একটা ঘটবে। উঠে পড়বো কিনা ভাবছি, এমন সময় দরজার দিকে চোখ পড়ায় আমি চমকে উঠলাম। মনে হলো কেউ যেন দরজার কাছেই দাঁড়িয়ে আছে। আমি উঠে বসলাম। অন্ধকারে স্পষ্ট দেখতে না পেলেও মনে হলো একটা বাচ্চা ছেলের অবয়ব। কিন্তু ঘরের দরজা তো বন্ধ। তাহলে? চাপা গলায় জিজ্ঞেস করলাম, কে ওখানে? আমি বাপি। এত রাত্তিরে তুমি? রাত্রির কোথায়, ভোর হয়ে এলো যে। দুর্যোগ কেটে গেছে, এক্ষুনি পাখি ডাকতে শুরু করবে। এই গল্পের শেষ পর্ব নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আগামী সপ্তাহে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আর এই রকম সুন্দর সুন্দর গল্প শোনার জন্য অবশ্যই গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজ আসি। আগামী সপ্তাহে আবার হাজির হব অন্তিম পর্ব নিয়ে। নমস্কার।